নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী অক্ষয় কুমার চট্টোপাধ্যায়ের লেখা শিকারের কথা, আজকের পঞ্চম পর্ব। যখন আমি প্রথমে শিকার করতে আরম্ভ করি, তখন শিকারের সম্বন্ধে যত বই পেতাম সবই আগ্রহের সঙ্গে পড়তাম। বলা বাহুল্য, সে সমস্ত বই ইংরাজি ভাষায়, কারণ বাংলা ভাষায় তখন শিকারের বই ছিল না বললেই হয়, এবং এখনও প্রায় তাই। ওই সময় একখানা পুস্তকের গ্রন্থকার একটি ম্যান ইটার রয়্যাল টাইগারকে কী করে শিকার করেছিলেন তার বর্ণনা পড়েছিলাম। সেটা বলার লোভ সামলাতে পারলাম না। এটা শুনে বুঝতে পারবে ওই শিকারীর দৃঢ়তা এবং সাহস কি অসামান্য। আমার পরবর্তী অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখে গল্পটার ভিতর অতিরঞ্জিত বা অসম্ভব আজও কিছু দেখতে পাইনি। সেই জন্য গল্পের সত্যতা সম্বন্ধে আমার সন্দেহ নাই। ঘটনার বিশেষ স্থান এবং লেখকের নাম আমার এখন মনে নাই। যতদূর স্মরণ হয়, ঘটনার স্থল দক্ষিণ ভারতবর্ষের কোথাও, বোধহয় মাদ্রাজ প্রেসিডেন্সিতে। গল্পটা এই: গ্রন্থকার সাহেব বড় জানোয়ার শিকারের উদ্দেশ্যেই ভারতবর্ষে আসেন এবং এদেশের নানা স্থানে শিকার করে বেড়ান। সঙ্গে জন কয়েক এদেশি অনুচর জুটিয়েছিলেন, যারা তার মাহিনা করা চাকর ছিল এবং শিকারে সাহায্য করত। ওই সময়ে তিনি শুনতে পান যে এক জায়গায় কয়েক বছর ধরে একটি ম্যান ইটার টাইগারের উপদ্রব হয়েছে। বাঘটা নাকি সে পর্যন্ত 400-র ওপর মানুষ মেরেছে এবং সরকার বাহাদুর তাকে মারবার জন্য 500 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। কিন্তু বহু শিকারীর বহু চেষ্টাকে ব্যর্থ করে সে তখনও খোশ মেজাজে আর বহাল তবিয়তে আপনার কাজ করে যাচ্ছে। ওই বাঘের উপদ্রবে তখন ওই প্রদেশের বনের মধ্য দিয়ে যে সব বড় রাস্তা গেছে, তাতে পর্যন্ত লোকের চলাচল প্রায় বন্ধ হয়ে এসেছিল। মেল রানারদের ওপর বাঘের ঝোঁকটা বেশি ছিল। একটার পর একটা অনেকগুলি মেল রানার ওই বাঘের কবলে যাওয়াতে সরকারি ডাক বিভাগ মেল রানারদের জন্য নির্দিষ্ট যে পথ জঙ্গলের মধ্য দিয়ে গেছে সে পথ পরিত্যাগ করতে বাধ্য হয়েছিল। বাঘ এত চতুর হয়ে উঠেছিল যে মানুষ শিকার করে নিয়ে যাওয়ার সময় ছাড়া তাকে আর কখনো দেখা যেত না। মরির ওপর বসে অপেক্ষা করা একেবারেই নিষ্ফল ছিল। সাহেব এই সংবাদ পেয়ে ওই বাঘের উপদ্রবের এলাকায় তার লোকজন নিয়ে উপস্থিত হলেন এবং অনেক দিন ধরে তাদের নিয়ে চেষ্টা করলেন কোনো মতে বাঘের দেখা পান কিনা। কিন্তু প্রথমটায় তার সমস্ত চেষ্টা ব্যর্থ হল। যখন তিনি বাঘের দেখা পাওয়া সম্বন্ধে প্রায় হতাশ হয়ে পড়লেন, তখন তার অনুচরদের মধ্যে একজন বলল, সাহেব, তুমি এক কাজ করতে পারো। তুমি মেল রানার সেজে জঙ্গলের রাস্তা দিয়ে ঝমঝম শব্দ করতে করতে দৌড়তে পারো। এইরকম হয়তো বাঘের দেখা পাবে। এই কথা শুনে সাহেবের অন্য অনুচরেরা তাকে গালাগালি দিয়ে বলল, তোর কি ইচ্ছা সাহেব বাঘের হাতে মরেন? বাস্তবিক এই কাজ করতে গিয়ে প্রাণ হারানোরই বেশি সম্ভব। শিকার ধরবার সময় বাঘ সম্মুখ থেকে দেখাদেখিভাবে প্রায়ই আক্রমণ করে না। সে লুকিয়ে আসে এবং অতর্কিতভাবে আক্রমণ করে। ঠিক আক্রমণের মুহূর্তেই এই সাক্ষাৎ যমদূতকে হতভাগ্য শিকারের জীবটি দেখতে পায় এবং তখন তার আত্মরক্ষার কোনো চেষ্টারই আর সম্ভাবনা থাকে না। এ প্রায়ই ঘটে থাকে যে দল বেঁধে সাবধান হয়ে মানুষ ম্যান ইটার টাইগারের এলাকার মধ্যে বনের পথে যাচ্ছে, আর তারা বুঝতে পারছে যে বাঘ তাদের অনুসরণ করছে, কিন্তু তারা তাকে দেখতে পাচ্ছে না। যেতে যেতে তারা কখনো রাস্তার এক পাশে, কখনো বা অপর পাশে বনের ভিতর বাঘের লুকিয়ে চলার খুশখাস শব্দ শুনতে পাচ্ছে। ওইরূপ ক্ষেত্রে দলে পুরো না হয়ে যদি 2-1 মাত্র পথিক হয়, তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়ায় তা সহজেই অনুমান করা যেতে পারে। মানুষ শিকারে যে বাঘ পাকা হয়ে উঠেছে
সে তো ওই রকম বনের রাস্তার ধারে ঝোপের বা আর কিছুর আড়ালে ওত পেতে শিকারের জন্য বসে থাকে। পথ চলা মানুষ আসলে তার পাশ থেকে না হয় পিছন থেকে আক্রমণ করবে। সাহেবের কিন্তু এই সমস্ত জানা সত্ত্বেও অনুচরের প্রস্তাবটা তার বড় ভালো লাগল। তার অন্যান্য অনুচরের নিষেধ উপেক্ষা করে তিনি ওইটাকেই গ্রহণ করলেন। তার সাহেবী পোশাক খুলে ফেলে একজন সাধারণ এদেশি মেল রানারের বেশ ধরে পিঠে মেল ব্যাগের মতো ব্যাগ ঝুলিয়ে কার্তুজ ভরা রাইফেলটাকে মেল রানারের বল্লমের মতো কাঁধে তুলে নিয়ে নিজের শরীরের কোথাও ঘুঙুর বেঁধে ঝমঝম করতে করতে যে রাস্তা দিয়ে আগে মেল রানার ছুটত সেই রাস্তায় একা ছুটতে আরম্ভ করলেন। তোমরা যদি ভালো করে ভেবে ঠিক জিনিসটা কল্পনা করে নিতে পারো তাহলে বুঝতে পারবে যে ব্যাপারটা কি ভয়াবহ, আর শিকারীর ওই কাজ কি শান্ত স্থির সাহসের পরিচায়ক। শিকারী ছুটছেন বটে, কিন্তু প্রতি পদক্ষেপে মৃত্যুর সম্ভাবনা নিয়ে। তার সমস্ত ইন্দ্রিয় অত্যন্ত তীক্ষ্ণভাবে সজাগ তখন। যে দিকে তার দৃষ্টি যাচ্ছে না সে দিকটাকেও যেন তিনি তার সমগ্র অনুভব শক্তি দ্বারা তার ইন্দ্রিয়ের গোচরের মধ্যে আনতে চেষ্টা করছেন। ওই রকম কয়েকদিন ছুটে সাহেব বাঘের দেখা পেলেন না, কিন্তু তিনি হতাশ না হয়ে আরও কিছুদিন ওই উপায় অবলম্বন করাই উচিত মনে করলেন। অবশেষে একদিন তার মনস্কামনা পূর্ণ হল। তিনি তার সব সাধনার ফল লাভ করলেন। বনপথে একাগ্র মনে ঝমঝম শব্দ তুলে ছুটতে ছুটতে হঠাৎ পিছন দিকে খুশ করে একটা মৃদু শব্দ শুনতে পেলেন। তৎক্ষণাৎ তিনি থেমে ফিরে দাঁড়ালেন। দেখলেন যে কয়েক হাত মাত্র দূরে একটা বড় রয়্যাল টাইগার রাস্তার ঠিক ওপরে এসে দাঁড়িয়েছে আর তার ওপর লাফিয়ে পড়বার উদ্যোগ করছে। মুহূর্ত মধ্যে সাহেবের রাইফেল গর্জন করে উঠল, আর সঙ্গে সঙ্গে ম্যানিটারের ব্যাঘ্রলীলা শেষ হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি হলে সাহেবেরই মানবলীলা শেষ হতো। ওই দিন হতে সেই এলাকায় আর ম্যানিটারের উপদ্রব শোনা গেল না। যেখানে ওই বাঘ সাহেবের গুলিতে পড়েছিল সেইখানে গভর্নমেন্টের আদেশে একটি ছোট মনুমেন্ট বা স্মারক স্তম্ভ নির্মিত হল। আমি একবার একটা বাঘ শিকারে কিছু মুশকিলে পড়েছিলাম। সেই সময় আমার সঙ্গের লোকদের মধ্যে একজনের কথা মতো কাজ করে সেই মুশকিল থেকে উদ্ধার পেয়েছিলাম। ওপরে যে গল্পটা বললাম, আমার শিকারের এই ঘটনার সঙ্গে ওইখানটাতেই তার একটু সাদৃশ্য আছে। সেই জন্য সে ঘটনাটা এইখানেই বলি। ইতিপূর্বে বলেছি যে আমার এলাকাধীন স্থানে একবার একটা ম্যানিটার টাইগার অনেক দিন ধরে অনেক মানুষকে হত্যা করে, আর আমি অনেক চেষ্টা করেও তাকে মারতে পারিনি। এটা আমার সেই বিফল চেষ্টাগুলোর মধ্যে একটার গল্প। বাঘটার উপদ্রব যখন অতিশয় বেশি হয়ে উঠেছিল তখন ময়ূরভঞ্জের কর্তৃপক্ষ তাকে মারবার জন্য 500 টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। সেই সময়ে আমার ঊর্ধ্বতন একজন সিভিলিয়ান সাহেব কর্মচারী ওই বাঘকে মারবার জন্য একটি রীতিমতো অভিযানের বন্দোবস্ত করেন এবং তিনি ওই অভিযানের নেতা হয়েছিলেন। বাঘের উপদ্রবের জঙ্গল এলাকাকে 4 ভাগ করে তিনি 1 ভাগ নিজের হাতে রাখলেন। অপর 3 ভাগ 3 জন শিকারীকে দেওয়া হলো এবং ওই 3 জনের মধ্যে আমি একজন ছিলাম। আমরা প্রত্যেকে নিজ নিজ ভাগে জঙ্গলের মধ্যে আগে হতে মাচান তৈরি করে সেই সব মাচানের কাছে মহিষ বা অল্প দামের ঘোড়া কিনে বাঁধতে লাগলাম। উদ্দেশ্য যে বাঘে কোনো মহিষ বা ঘোড়া মেরে গেলে মাচানে গিয়ে বসব, আর বাঘ পুনরায় মরির কাছে আসলে তাকে মারব। আমার কিন্তু প্রথম থেকেই সন্দেহ ছিল এই রকম উপায়ে ওই ম্যানিটারকে পাওয়া যাবে না, কারণ মাচান দেখে খুব সম্ভব সে মাচানের কাছে বাঁধা মহিষ বা ঘোড়ার কাছে আসবেই না। তার আগে আমি কয়েকবার ওই বাঘে মারা মানুষ মরির ওপর মাচান করে বসে এই অভিজ্ঞতা লাভ করেছিলাম। যাই হোক, সাহেবের নির্দেশ মতো ওই উপায়েই আমরা এখন অবলম্বন করলাম। 4-5 মাইল অন্তরে অন্তরে আমাদের ক্যাম্প পড়ল। জঙ্গল থেকে প্রায় 1.5 মাইল দূরে এক গ্রামে আমি তাঁবু ফেলে রইলাম। প্রত্যহ প্রাতে আর সন্ধ্যায় গ্রামের লোকেরা কয়েকজন একত্র হয়ে জঙ্গলে গিয়ে আমার বাঁধা মহিষটাকে যথেষ্ট পরিমাণে ঘাস জল দিয়ে আসত। মহিষটা পূর্ণবয়স্ক ছিল না, কিন্তু নিতান্ত ছোটও ছিল না, এবং আমার ধারণা ছিল যে তাকে প্যান্থারে মারতে পারবে না।
এই রকম 4-5 দিন করার পর একদিন প্রাতে গ্রামবাসীরা মহিষ দেখে ফিরে এসে সংবাদ দিল যে পূর্ব রাত্রিতে মহিষকে বাঘে মেরে রেখে গেছে। ওই সময়ে আমার ক্যাম্পে 2টা হাতি ছিল। আমি জন কয়েক লোক সঙ্গে নিয়ে একটা হাতিতে চড়ে মরির কাছে উপস্থিত হলাম। দেখলাম মরির পিছন দিকের খানিকটা নরম মাংস বাঘ খেয়ে গেছে। তখন গ্রীষ্মকাল, বৃষ্টি না হওয়ায় কঙ্করময় মাটি শুকিয়ে শক্ত হয়ে রয়েছে। মহিষকে মারবার সময় বাঘের নখে স্থানে স্থানে মাটি খুঁড়ে গেছে বটে, কিন্তু শক্ত মাটিতে বাঘের থাবার সম্পূর্ণ দাগ মরির কাছে দেখতে পেলাম না। তখন আমি নিকটে বনের মধ্যে চারপাশে খুঁজে দেখতে দেখতে দেখলাম যে একটা সরু নালার ভিতর ভিজে মাটিতে বাঘের পায়ের সদ্য চিহ্ন রয়েছে। নালাতে ঝিরঝির করে জল বয়ে যাচ্ছে। মহিষ মেরে রক্ত মাংস খেয়ে বাঘ সেখানে জল খেতে এসেছিল। থাবার চিহ্ন দেখে আমার মনটা দমে গেল, কারণ আমার আশা ছিল রয়্যাল টাইগারের জন্য। কিন্তু থাবাটা পূর্ণ বয়সের রয়্যাল টাইগারের মতো অত বড় নয়, তবে প্যান্থারের হলে বেশ বড় প্যান্থারের বলে মনে হলো। রয়্যাল টাইগার না হয়ে ওই জাতের বাঘিনী হতে পারে এই ভেবে মনকে একটু আশ্বাস দিলাম, কারণ বাঘিনীর থাবা বাঘের থাবার চেয়ে একটু ছোট হয়। ইতিমধ্যে আমার আদেশ মতো সঙ্গের লোকেরা মাচানের চারদিকে যে পাতার বেড়া দিয়ে মাচানকে আড়াল করে দেওয়া হয় সেটাকে নতুন পাতা দিয়ে মেরামত করে দিল, কারণ বেড়ার পাতাগুলো এই 3-4 দিনে শুকিয়ে কতক কতক ঝরে পড়েছিল। আমি মাচানে গিয়ে বসলাম। সঙ্গের লোকেরা চলে গেল। মাহুতকে বললাম হাতিকে জঙ্গলের বাইরে নিয়ে গিয়ে কোনো বড় গাছের তলায় ছায়াতে রাখতে। যে গাছে মাচান হয়েছিল সেটা বেশি বড় ছিল না। আমার মাথার ওপর তার ডালপালা বেশি ছিল না। গ্রীষ্মকালের দারুণ রৌদ্রে সমস্ত শরীরটা ঝলসে যেতে লাগলো। মাথায় হ্যাট ছিল, তাই রক্ষা। সমস্ত দুপুরটা যেমন রৌদ্রে পুড়লাম, বৈকালবেলায় মাচানে বসেই তেমনি ঘণ্টাখানেক ধরে স্নান করলাম, কারণ ওই দিনই কালবৈশাখীর প্রথম ঘটাটা দেখা দিল। যেমন ঝড় তেমনই বৃষ্টি। কোনো মতে রাইফেলটাকে বাঁচালাম যাতে নলার মধ্যে জল না ঢোকে। সন্ধ্যার আগেই বৃষ্টি থেমে গেল। সমস্ত দিন কিন্তু বাঘের দেখা নাই। যখন ঠিক সূর্যাস্ত হয়েছে, সন্ধ্যার অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছে, তখন দেখতে পেলাম বাঘ আসছে। বেশ বড় প্যান্থার, নিঃশব্দে ধীরে ধীরে আসছে। একটুও চলার শব্দ পর্যন্ত নাই। কয়েক পায়ে এসে থামছে আর চারদিকে চাইছে। সোজা না এসে বক্র সর্পিল গতিতে একবার এদিকে একবার ওদিকে সরে গিয়ে মরির দিকে একটু একটু করে এগিয়ে আসছে। ক্রমশ মরির খুব কাছে এসে বিড়াল যেমন করে থাবা গেড়ে বসে সেই রকম করে মাচানের দিকে মুখ করে বসল। সেই সময় আমি রাইফেল তুলে নিয়ে যেমন লক্ষ্য করতে যাচ্ছি, আমার অত্যন্ত সাবধানতা সত্ত্বেও রাইফেলের নলা একটা পাতায় লেগে একটু খুশ করে শব্দ হলো। শব্দ হতেই প্যান্থারটা চকিত হয়ে মুখ তুলে গাছের ওপরের দিকে অর্থাৎ মাচানের দিকে তাকিয়ে দেখতে লাগল। তার সঙ্গে আমার চোখাচোখি হলো, কিন্তু আমি একটুও না নড়ে নিমেষ না ফেলে তার দিকে চেয়ে রইলাম। অন্ধকার হয়ে আসছিল, আর আমি পাতার বেড়ার পিছনে ছিলাম বলে বাঘ পাতার আড়ালে আমার চোখ দেখতে পেল না। অল্পক্ষণ ওই রকম তাকিয়ে থেকে সে আবার দৃষ্টি নামিয়ে নিয়ে তার আশেপাশে চারদিকে চেয়ে দেখতে লাগল। সেই অবকাশে আমি গুলি করলাম। সে সোজা হয়ে আমার দিকে সুমুখ করে বসে থাকায় আর আমি ওপর থেকে নিচের দিকে লক্ষ্য করায় তার বুক পেটের সাদা অংশ সেই সময়কার আলো আধারে খুব ছোট দেখাচ্ছিল। আমি সেই অংশ লক্ষ্য করেই গুলি করলাম। রাইফেলের আওয়াজের সঙ্গে সঙ্গে বাঘ একটা গর্জন করে এক লাফে জঙ্গলের ভিতর ঢুকে অদৃশ্য হলো। আমি বুঝতে পারলাম গুলি বুকে না লেগে পেটে লাগলো, কারণ বুকে ওই প্রচণ্ড রাইফেলের গুলি লাগলে বাঘ ওইখানেই উল্টে পড়ত। মাহুত আমার বন্দুকের শব্দ শোনার প্রায় আধ ঘন্টা পরে হাতি এনে উপস্থিত করল। সে আগে দূর থেকে চেঁচিয়ে বাঘের কথা জিজ্ঞাসা করল। বাঘ যেদিকে চলে গেছে মাহুত আমার কথা মতো তার বিপরীত দিক দিয়ে হাতি নিয়ে এলো। হাতি মাচানের নিচে এসে দাঁড়ানোর পরে আমি মাচান থেকে নেমে গেলাম। দেখলাম বাঘ যেখানে বসেছিল
সেখানে সদ্য রক্ত পড়েছে মাটির ওপর। অন্ধকারে বনের মধ্যে ওই বাঘকে অনুসরণ করা বৃথা আর অত্যন্ত বিপজ্জনক বুঝে আমি ক্যাম্পে ফিরে এলাম। এতক্ষণ যেসব ঘটনা বললাম তাতে বড় একটা বিশেষত্ব নাই। মরির ওপর মাচানে বসে শিকারে সাধারণত যা ঘটে থাকে তা থেকে বড় কিছু তফাৎ নয়। আমার যে বিশেষ মুশকিলের কথা বলে এই গল্প শুরু করেছি তা ঘটেছিল পরের দিনে, যখন ওই আহত বাঘকে খুঁজে বার করা হয়েছিল। সন্ধ্যার সময় ক্যাম্পে ফিরে গিয়ে গ্রামের লোকদের বললাম যে পরদিন প্রাতে আমি বাঘ খুঁজতে যাব। তারা সকলেই আগ্রহ প্রকাশ করল আমার সঙ্গে যেতে। রাত্রি শেষ হতে না হতেই তারা আমার তাঁবুর কাছে জড়ো হলো। সকালে উঠে তাঁবুর বাহিরে এসে দেখি যে গ্রামবাসীরা প্রায় 100 খানেক লোক ধনুর্বাণ, টাঙ্গি, কুরুল ইত্যাদি নিয়ে বসে রয়েছে। আমি বললাম যে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে বেরুতে আমার একটু দেরি হবে। তারা ওই দেরিটুকু পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয়। তাদের ভিতর একজন প্রৌঢ় ছিল। সে অল্প বয়সে শিকার করত। সে আমার অনুমতি চাইল যে ওই লোকদের নিয়ে আগেই বনে গিয়ে সাবধানে খুঁজে দেখবে যে বাঘটা বেঁচে আছে কিনা। কথাটা আমার ভালো লাগছিল না, কারণ আহত বাঘ যে কী ভয়ানক তা আমার জানা ছিল। কিন্তু লোকটি এবং অন্য গ্রামবাসীরা অতিশয় অনুরোধ করায় আমি তাদের যেতে দিলাম। বলে দিলাম যে তারা যেন অতি সাবধানে রক্তের দাগ অনুসরণ করে এবং যেমন দেখবে যে রক্তের দাগ শেষ হয়েছে বা এতটুকু আভাস পাবে যে বাঘ সম্ভবত বেঁচে আছে, আর এগুবে না। সেইখানে আমি না যাওয়া পর্যন্ত গোলমাল না করে দাঁড়িয়ে থাকবে। তারপর আমি গিয়ে যা করবার করব। আমি ইতিপূর্বে তোমাদের বলেছি যে ওইসব কোল সাঁওতাল ভূমিজ গ্রামবাসীদের মধ্যে এমন অনেক লোক আছে যারা জঙ্গলের মধ্যে নানা রকম চিহ্ন দেখে জানোয়ারের গতিবিধি লক্ষ্য করতে খুব দক্ষ। আরও সেই জন্য কতকটা আশ্বস্ত হয়ে তাদের যেতে দিলাম। এই ভুলটা এই ঘটনার আগে কখনো করিনি এবং পরে তো নয়ই। আর ভুল করার ফলটা সেদিন হাতে হাতে পেয়েছিলাম। প্রৌঢ় শিকারীর অনুরোধে কার্তুজ ভরা একটা সাদা জন্নলি বন্দুক তার হাতে দিলাম। আমার একজন পিয়নকে একটা হাতি দিয়ে ওই লোকদের সঙ্গে পাঠিয়ে দিলাম এবং বলে দিলাম যেন রক্তের দাগ অনুসরণ করার সময় হাতিটা আগে আগে যায়। লোকগুলি হাতি নিয়ে বিদায় হয়ে যাওয়ার প্রায় আধ ঘন্টা পরে অপর হাতিটাতে চড়ে আমি শিকারস্থলে রওনা হলাম। অর্ধেক রাস্তা গিয়েছি, এমন সময় দেখলাম যে একজন লোক জঙ্গলের দিক থেকে দৌড়ে আসছে। কাছে এসেই সে হাঁপাতে হাঁপাতে বলল, একজনকে বাঘে ধরে ফেলেছে। শুনে আমি চমকে উঠলাম। কে যেন আমাকে জোরে ধাক্কা দিল। কি করে ধরল জিজ্ঞাসা করায় সে বলল, আমরা মাচানের তলা থেকে রক্তের দাগ দেখে যেতে যেতে বনের মধ্যে অনেকটা দূরে একটা ঘন ঝোপের কাছাকাছি যেমন পৌঁছেছি, বাঘটা ভয়ানক গর্জন করে ঝোপ থেকে বেরিয়ে আমাদের দিকে দৌড়ে আসলো। আমরা যেদিকে পারলাম ছুটে পালালাম। হাতিও দৌড় দিল। খানিক দূর দৌড়ে গিয়ে দাঁড়ালাম। তখন আর বাঘ দেখতে পেলাম না। আমরা আবার একত্র হয়ে পরামর্শ করে বাঘকে পুনরায় খুঁজে বার করার জন্য পন্থা ধরে দাঁড়ালাম। তারপর ওই লাইন ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। যেতে যেতে একটা উঁচু বড় পাথর আমাদের লাইনের সামনে পড়ল। ওই পাথরের আড়ালে যে বাঘ লুকিয়ে থাকবে এ আমাদের মনেই হয়নি। লাইনের একটু আগে আগে বুড়ো শিকারি বন্দুক নিয়ে চলছিল। সে যেমন ওই পাথরের কাছে পৌঁছল, অমনি বাঘ পাথরের ওপাশ থেকে গর্জন করে এক লাফে তার ওপর পড়ল। বুড়ো মাটিতে পড়ে গেছে আর বাঘ তাকে কামড়ে ধরেছে। এই দেখেই আমি দৌড়েছি তোমাকে খবর দিতে। অন্য লোকেরাও পালাচ্ছে দেখে এসেছি। এই কথা শুনে আমি বুঝলাম যে যে কাজ করতে অর্থাৎ বাঘকে উত্ত্যক্ত করতে আমি বারণ করে দিয়েছিলাম, এরা ঠিক সেই কাজটি করে বসেছে। আমি মাহুতকে বললাম হাতিকে দৌড় করিয়ে দিতে। যথাসম্ভব শীঘ্র ঘটনাস্থানে গিয়ে দেখলাম যে সেই প্রৌঢ় শিকারী মাটিতে পড়ে আছে। তার ডান হাতের ওপরের অংশটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে আর ওই অংশের হাড় 2-3 টুকরো হয়ে মাংস ভেদ করে বেরিয়ে পড়েছে। রক্তে মাটি ভিজে গেছে আর তখনও ক্ষতস্থানগুলো থেকে রক্তস্রাব হচ্ছে। আমি তখনই একজনের একখানা গলায় জড়ানো গামছা নিয়ে ক্ষতগুলোর ওপরের দিকের অংশে শক্ত করে জড়িয়ে একটা কাঠি দিয়ে, যাকে টুর্নিকেট বলে, সেই রকম করে ঘুরিয়ে চাপ দিয়ে রক্ত বন্ধ করে দিলাম। তারপর আহত লোকটিকে জঙ্গলের বাইরে বয়ে নিয়ে গিয়ে
গ্রাম থেকে খাটিয়ে আনতে লোক পাঠালাম, আর কয়েকজন লোককে মোতায়েন করে রাখলাম। খাটিয়ে আনলেই তারা তাতে করে শিকারীকে সেখান থেকে 10 মাইল দূরে হাসপাতালে বয়ে নিয়ে যাবে। এই বন্দোবস্ত করে আমি আবার জঙ্গলে ফিরে গেলাম। সেখানে আমার পিয়ন বলল যে শিকারীকে বাঘে ধরবার পর যারা পালাচ্ছিল তাদের কয়েকজন লোক ফিরে দাঁড়ালো এবং চিৎকার করে দূর থেকে বাঘের দিকে পাথর ছুঁড়েছিল, পাছে শিকারীর গায়ে লাগে। এই ভয়ে কেউ তীর ছুঁড়তে সাহস করেনি। লোকজনের চিৎকারে এবং পাথর ছোড়ায় বাঘ শিকারীকে ছেড়ে দিয়ে প্রায় 70-80 গজ দূরে একটা লম্বা খাদের মধ্যে ঢুকেছে। তখন আমি যে হাতিতে চড়ে এসেছিলাম তার মাহুতকে জিজ্ঞাসা করে জানলাম যে হাতিটা কখনো শিকারে ব্যবহার হয়নি, এটা হস্তিনী ছিল। পিয়ন যে হাতিতে চড়ে এসেছিল সেটা ছিল একটা দাতাল পুরুষ হাতি। ভাবলাম সেইটাতে চড়ে খাদের মধ্যে নামব। সেই হাতিতে চড়তে যাচ্ছি, এমন সময় পিয়ন অত্যন্ত ব্যস্ত হয়ে বলল, এ কাজ করবেন না, এর ওপর থেকে আপনি ফায়ার করতে পারবেন না। বাঘ যখন চার্জ করেছিল তখন এ হাতি এমন করে বনের ভিতর দিয়ে ছুটে পালালো যে আমার মনে হলো গাছের ডাল মাথায় লেগে আমার মাথা ভেঙে যাবে এবং আমি হাতি থেকে মাটিতে পড়ে যাব। সেই হাতির মাহুতো বলল যে ওই হাতিও শিকারে অভ্যস্ত নয়। তখন আমি পায়ে হেঁটেই রাইফেল নিয়ে সেই খাদের কাছে গিয়ে উপস্থিত হলাম। লোকেরা এবং হাতি দুইটা আমার পিছনে আসলো। দেখলাম খাদের ভিতরটা ছোট ছোট গুল্মের ঝোপে ভরা, আর সেই ঝোপগুলো খাদের কিনারা পর্যন্ত উঠে এসেছে। খাদের ওই ঝোপের ভেতরে নেমে আহত বাঘকে খুঁজতে যাওয়া বড় বেশি দুঃসাহসের কাজ। সে তার লুকোবার জায়গা থেকে এক লাফে আমার ওপরে এসে পড়বে। আমি ফায়ার করার অবসরও পাব না, বিশেষত যখন তার অল্পক্ষণ পূর্বের আচরণে বোঝা গিয়েছিল যে আহত হয়েও সে বিলক্ষণ সতেজ আছে। একটু ভেবে নিয়ে আমি জন কয়েক লোককে খাদের ধারের বড় বড় গোটা কয়েক গাছের ওপর উঠিয়ে দিয়ে তাদের ভালো করে দেখতে বললাম বাঘ কারো নজরে পড়ে কিনা। অল্প সময় পরে তাদের একজন বলল, আমি বাঘের পেছনের পা আর লেজ দেখতে পাচ্ছি, লেজটা মাঝে মাঝে নড়ছে। তখন অন্য লোকদের খাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমি খাদের একেবারে ধারে একটা বড় গাছের পাশে গিয়ে দাঁড়ালাম, আর গাছের ওপরের লোককে বাঘের লুকোবার স্থানটা যতটা সম্ভব নির্দেশ করে দিতে বললাম। সে হাত দিয়ে দেখিয়ে আর মুখে বলে ওই স্থানটা আমাকে বুঝিয়ে দিল। আমি সেই জায়গাটা লক্ষ্য করে ওপর চুপড়ি কয়েকটা ফায়ার করলাম। খাদের ভিতর থেকে বাঘ গর্জন করে উঠল। বুঝতে পারলাম এইবার খাদ থেকে বেরিয়ে পড়বে। আমি গাছটার পিছনে দাঁড়িয়ে রাইফেল ঠিক করে ধরে দুধারে দেখতে লাগলাম কোথায় বাঘ খাদ ছেড়ে উঠে আসে। অতি অল্পক্ষণ পরেই গাছের ওপরের লোকেরা গোল করে উঠল, গেল গেল, পালালো। আমি উপরের দিকে চেয়ে দেখলাম লোকেরা হাত দিয়ে খানিক দূরে দেখিয়ে দিচ্ছে। সেই দিকে চেয়ে দেখলাম যে বাঘ খাদের কিনারার উপরে না উঠে কিনারার নিচে নিচে অনেকটা পথ দৌড়ে তারপর উপরে এসে একটা ঝোপ পার হয়ে পাশে আরেকটা খাদে গিয়ে ঢুকছে। একটা ফায়ার করলাম, সেটা লাগলো বলে মনে হলো না। তখন আমি বড় মুশকিলে পড়েছি বলে মনে হলো। সঙ্গের লোকদের নিয়ে পন্থা ধরিয়ে জঙ্গল বিট করে যে বাঘকে বাহিরে আনব সে সাহস আমার ছিল না, কারণ আহত বাঘকে ওই রূপে তাড়িয়ে বার করতে গেলে আরও 2-1 জনের প্রাণ যাওয়া অসম্ভব নয়, আর লোকেরাও সে সাহস করবে না জানতাম। আমি ভাবতে লাগলাম কি করা যায়। আহত বাঘটাকে ওই অবস্থায় ছেড়ে আসা অসম্ভব, সেটা অত্যন্ত লজ্জার কথা হবে, আর তাতে নিজের কাছেও নিজে ছোট হয়ে যেতে হয়। ইত্যবসরে গাছের লোকগুলি নেমে আসলো, যারা সরে গিয়ে দাঁড়িয়েছিল, এবং হাতি দুইটাও আমার কাছে এসে দাঁড়ালো। এই সময় একজন সাঁওতাল আমাকে বলল, হুজুর, তুই একটা হাতি এগিয়ে দিয়ে তার পাশে পাশে জানা কেন? বাঘ যখন হাতিকে তাড়া করবে তখন তুই গুলি করবি। আমি তখনই বললাম, বাহ, এই ঠিক বলেছে, বড় ভালো প্রস্তাব। এতেও বিপদ ঘটতে পারে বলে পিয়ন আমাকে ওই উপায় অবলম্বন না করার জন্য অনুরোধ করতে লাগল। আমি তার কথা না শুনে একজন মাহুতকে আদেশ দিলাম হাতি নিয়ে যেখানে বাঘ খাদে নেমেছে সেইখানে খাদে ঢুকতে। মাহুত তাই করল, আর আমি হাতির পাশে পাশে গিয়ে খাদের কিনারায় দাঁড়ালাম। হাতি খাদে নামা মাত্রই বাঘ মহা গর্জন করে হাতিকে চার্জ করল, আর হাতি সুর তুলে ঊর্ধ্বশ্বাসে খাদ থেকে বেরিয়ে এসে দৌড়ুল। সে এক অদ্ভুত দৃশ্য, অন্য সময় দেখলে হাসি পাবার কথা। অত বড় জানোয়ারটা
পিছনের পা দিয়ে মাঝে মাঝে লাথি ছুটতে ছুটতে ভয়ে দৌড়েছে, আর তার পিছনে তার চেয়ে ছোট জানোয়ার তাকে তাড়া করেছে। দেখতে দেখতে হাতি একধারে বেরিয়ে গেল, আর রঙ্গভূমিতে রয়ে গেলাম বাঘ আর আমি। আমাকে দেখেই বাঘ ফিরে দাঁড়িয়ে বিড়াল শিকারের ওপর লাফ দেওয়ার ঠিক আগে যেমন করে মাটিতে পেট দিয়ে শরীরটাকে গুটিয়ে বসে যায়, সেই রকম করে বসল। আমার তখনকার সম্পূর্ণ একাগ্র দৃষ্টির ওপর মুহূর্তের মধ্যে বাঘের যে চেহারা ফুটে উঠেছিল, সেটার ছাপ আমার স্মৃতিতে চিরকালের মতো মুদ্রিত রয়ে গেছে। তখন তার ঠোঁট গেছে গুটিয়ে, তীক্ষ্ণ বড় দাঁতগুলো বেরিয়ে পড়েছে, কান দুটো পিছন দিকে চ্যাপ্টা হয়ে মাথার সঙ্গে লেপ্টে গেছে, লেজটা চাবুকের মতো এপাশ ওপাশ করে দুলছে, চোখ দুটো ভীষণ হিংস্রভাবে উঠেছে জ্বলে। আমা হতে 25 ফুট আন্দাজ দূরে তখন সে একেবারে সামনাসামনি লাফ দেওয়ার জন্য প্রস্তুত। ওই দেখেই আমি তৎক্ষণাৎ এক হাঁটু মাটিতে দিয়ে বসে গিয়েই বাঘের 2 চোখের মাঝখানে লক্ষ্য করে নিমেষের মধ্যে ফায়ার করলাম। বাঘ আর উঠল না, ঠিক সেই অবস্থাতেই রয়ে গেল। কেবল তার সমস্ত শরীরটার ভিতর দিয়ে একটা শিহরণ চলে গেল, চোখের আগুন নিভে আসলো, মুখটা নেমে পড়ে মাটিতে ঠেকল, আর লেজটা একবার আস্ফালন করে উঁচু হয়ে উঠে তারপর মাটিতে স্থির হয়ে পড়ে রইল। এই লক্ষ্যভ্রষ্ট হলে সেদিন আমার জীবন সংশয় হতো, তার আর সন্দেহ নাই। তারপর বাঘের কাছে গিয়ে দেখলাম রাইফেলের গুলি তার মাথাটাকে একটা কুরুলের ঘা দিয়ে কেটে দিলে যেমন হয়, ঠিক তেমনি করে দুভাগ করে দিয়ে চলে গেছে, আর তার সঙ্গে মস্তিষ্কের খানিকটা ছিটকে বেরিয়ে গেছে। দেখলাম পূর্বদিনের গুলিটা বাঘের পেটের একপাশে ঢুকে মেরুদণ্ড স্পর্শ না করে কোমরের নিচে একপাশ ভেদ করে বেরিয়ে গিয়েছিল। ক্যাম্পে এসে মেপে দেখেছিলাম বাঘটা লম্বায় 7.5 ফুট ছিল। আমি যতগুলো প্যান্থার মেরেছি তার মধ্যে এইটাই সবচেয়ে বড়। সেবারকার অভিযানে আমারই অদৃষ্টে কেবল এই বাঘ জুটেছিল, অপর শিকারী কেউ কিছু পাননি। সেই প্রৌঢ় শিকারীটির জীবন রক্ষা পায়নি। 3 দিনের দিন হাসপাতালে তার মৃত্যু হলো। তার স্ত্রী ও 2টি যুবক পুত্র এসে আমার কাছে বড় কান্নাই কেঁদেছিল। তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আমি কিছু টাকা দিয়েছিলাম। এই হলো আমার সেদিনকার মুশকিলের আর তার আসানের ইতিহাস। এইখানে সাহস আর ভয়ের সম্বন্ধে তোমাদের একটা কথা বলতে চাই। যতবার মাটিতে দাঁড়িয়ে বাঘ বা বড় ভালুক মেরেছি, তার মধ্যে অনেকবারই বড় বিপদের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেসবের থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তাতে আমার ধারণা হয়েছে যে সাহস জিনিসটা শিক্ষা বা ট্রেনিংয়ের উপর অনেকটা নির্ভর করে, আর নির্ভর করে কতকটা কার্যক্ষেত্রের ওপরে। শিকারে যখন ইচ্ছা করে জেনে শুনে আপনাকে বিপদের মধ্যে ফেলেছি, তখন যে আমার মনে ভয়ের লেশমাত্র হয়নি, এই বাহাদুরি যদি তোমাদের কাছে করতে যাই তাহলে মিথ্যা কথা বলা হবে। ওরকম ক্ষেত্রে আগে যে বুকের মধ্যে একটুও চাঞ্চল্যের ভাব আসে না এবং মাথার ভিতর নানা রকম জল্পনা কল্পনা উদয় হয় না, একথা হলফ নিয়ে বলতে রাজি নই। তবে এটা ঠিক, একবার বিপদের মধ্যে নেমে পড়ে সেই সময়ের করণীয় কাজ, ইংরেজিতে যাকে অ্যাকশন বলে, আরম্ভ করে দিলে ভয় বলে জিনিসটা তখনকার মতো অন্তর্হিত হয়। আমি জয়ী হতে চাই এবং জয়ী হবই, এই অনুভূতিটা তখন সমস্ত মনকে আচ্ছন্ন করে বসে। সমস্ত স্নায়ুগুলো তখন লোহার মতো শক্ত হয়ে ওঠে। সেই সময় তাকে বাহির থেকে যারা দেখে তারা ভাবে বুঝি লোকটি ভয়লেশহীন। আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় দেহধারী জীবের পক্ষে অন্তত কিছুটা ভয় অপরিহার্য। তবে শিক্ষার গুণে মানুষ ভয়ের মধ্যে থেকেও তাতে বিচলিত না হয়ে আপনার কাজ করে যেতে পারে। এমনকি কোনো কোনো পশুকেও এই শিক্ষা দেওয়া যেতে পারে। এ সম্বন্ধে আমার ঘোড়ার আচরণের কথা তোমাদের আগেই বলেছি। মানুষের কিন্তু আর এক উন্নত রকমের ভয়হীন অবস্থা হতে পারে। তাকে সাহস বলা ঠিক হয় না বলে আমার ধারণা, কারণ সাহস কথাটা ভয়ের বিপরীত। ওই অবস্থায় প্রথম থেকেই ভয় বলে জিনিসটার একান্ত অভাব হয়, মন ভয়ের সম্ভাবনা পর্যন্ত হারিয়ে ফেলে। এই ভয়হীন অবস্থা ত্যাগ ধর্মের ওপর প্রতিষ্ঠিত। শিকার প্রবৃত্তির ক্ষেত্রে ওই অবস্থার কথা উঠতেই পারে না। অনেক সময় অজ্ঞ বা অনভিজ্ঞ লোকে
অত্যন্ত দুঃসাহসের পরিচয় দেয়। তারা বুঝতে পারে না কতটা দুঃসাহসের কাজ করছে। একদিন সন্ধ্যাবেলা সরকারি কাজ উপলক্ষে একটা জঙ্গল জমি তদন্ত করে বনের ধারে রাস্তা দিয়ে ক্যাম্পে ফিরছি। আমার হাতে রাইফেল আর সঙ্গে একজন যুবক বাঙালি সার্ভেয়ার ছিল। সে ওই দেশে নতুন এসেছে। তখন মহুল ফুলের সময়। যেতে যেতে দেখতে পেলাম একটি বৃহদাকার ভালুক বনের ধারে মাটিতে ঝরে পড়া মহুল ফুল খাচ্ছে। আমি প্রায় 50 গজ দূর থেকে গুলি করায় সে আহত হয়ে বনে ঢুকল। সার্ভেয়ার ছোকরা এই দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে বলল, স্যার আসুন আসুন, ভালুকটার গুলি লেগেছে। আর এই বলেই ভালুক যেখানে বনে ঢুকেছে সেই দিকে দৌড়ল। আমি প্রথমটা অবাক হয়েছিলাম। তারপর তার পিছনে দৌড়ে গিয়ে তাকে থামতে বলায় সে দাঁড়ালো। আমি তাকে বললাম, কোথায় যাচ্ছ জমের মুখে? অন্ধকার হয়ে আসছে, ঘায়াল ভালুকের পেছনে জঙ্গলে ঢুকছ, আর তাও শুধু হাতে? এখনই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে যে। এ ভালুক নাচানোর ভালুক পেয়েছ নাকি? সে তখন অপ্রতিভের মতো খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে আমার সঙ্গে ফিরে এলো। হয়তো ভাবল এ লোকটা বড়ই ভীরু। পরদিন সেখান থেকে প্রায় 8 মাইল দূরে ভালুকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। আমার পুত্রের যখন বয়স 16-17 বৎসর, সবে শিকার শিখছে, তখন সে একটা অতিশয় দুঃসাহসের কাজ করে বসেছিল। তারই বিশেষ আগ্রহে একটা বের শিকারের বন্দোবস্ত করেছিলাম। ঘন বনে ঢাকা প্রায় 1 মাইল লম্বা আর 8 মাইল চওড়া একটা পাহাড় বিট করার কথা হলো। 2টা মাচান তৈরি করা হলো। তার মধ্যে একটা মাচান পাহাড়ের নিচে বেশ ভালো জায়গাতে করা হয়েছিল। ওই জায়গায় পাহাড় আর বন ঢালু এবং সরু হয়ে নেমে এসে সমতল ভূমির অন্য বনের সঙ্গে মিশেছে। বিটের সময় জঙ্গলের জানোয়ারগুলো বেশিরভাগ ওই পথে নেমে এসে ওই মাচানের কাছ দিয়েই যাওয়া সম্ভব। আর একটা মাচানের জন্য অত ভালো জায়গা পাওয়া গেল না। ছেলে আগেকার মাচানটাই চেয়ে নিল। আমি অপর মাচানে বসলাম। বিট প্রায় শেষ হবার সময় ছেলের মাচান থেকে ঘন ঘন বন্দুকের আওয়াজ শুনলাম। আমি 2টা ফায়ার করে একটা ভালুক মারলাম। বিটাররা পৌঁছে যাওয়ার পর ছেলে তার মাচান থেকে নেমে এসে বলল যে সে 2টা ভালুক মেরেছে আর একটা বড় প্যান্থারকে গুলি করেছে, কিন্তু তাকে পায়নি, সেটা পালিয়েছে। ছেলের সঙ্গে তার মাচানের কাছে গিয়ে দেখলাম যে যেখানে সে প্যান্থারকে গুলি করেছে সেখানে মাটিতে রক্ত পড়েছে, আর ওই রক্তের দাগ মাচানের পিছন দিকে বনের মধ্যে চলে গেছে। সেইখানে সে বলল যে বাঘকে গুলি করার পর সেটা মাচানের পিছনে বনের মধ্যে ঢুকে খানিকক্ষণ মৃদু গর্জন করে চুপ করেছিল, এবং তারপর সে মাচান থেকে নেমে বনের মধ্যে ঢুকে ওই শব্দের দিকে লক্ষ্য করে গিয়ে দেখতে চেষ্টা করেছিল বাঘটা কোথায় গেল, কিন্তু দেখতে না পেয়ে ফিরে এসেছিল। এই কথা শুনে আমি শিউরে উঠেছিলাম, কারণ দেখলাম ওই দিকে এত ঘন ঝোপ যে 6-7 হাত দূরের জানোয়ারকেও দেখা যাবে না। একজন বালকের পক্ষে আহত বড় প্যান্থারকে ওই বনের মধ্যে একা খুঁজতে যাওয়া আর ইচ্ছা করে মৃত্যু ডেকে আনা এক কথা। ভাগ্যে ওই প্যান্থার বেঁচে ছিল না, না হলে সেদিন সম্ভবত ছেলেটিকে হারাতাম। তার হঠকারিতার জন্য তাকে তিরস্কার করায় সে বলল যে তার কাজটা যে কত বড় অবিবেচকের কাজ হয়েছিল তা সে বুঝতে পারেনি বলেই করেছিল। তখন আমি বিটারদের ফেল লাইন ধরিয়ে দিয়ে পাথর ছুঁড়তে ছুঁড়তে ওই ঝোপের মধ্যে ধীরে ধীরে এগুতে বললাম। ছেলে আর আমি বন্দুক ধরে তাদের 2-4 হাত আগে আগে পাশাপাশি চলতে লাগলাম। মাচান থেকে 30 গজ যেতে না যেতে দেখতে পেলাম প্যান্থারের মৃতদেহ। গুলি তার ফুসফুস ভেদ করে গেছে। মেপে দেখা গেল বাঘটা লম্বায় 7 ফুট 3 ইঞ্চি। আমি নিজে যে কখনো এরকম অবিবেচকের কাজ করিনি তা নয়। যখন থেকে রাত্রিতে শিকারে ইলেকট্রিক টর্চ ব্যবহার করতে আরম্ভ করেছিলাম, তখন থেকে অন্ধকার রাত্রিতে শিকার করতে বেশি পছন্দ করতাম। কারণ যত বেশি অন্ধকার হবে, মরির ওপর মাচানে বসে টর্চ নিয়ে শিকারে তত বেশি সুবিধা। কেন তা হয় সে কথা পরে বলছি। ওই রকম একদিন ভারী অন্ধকার রাত্রিতে একটা গরুর মরির ওপর মাচানে বসে টর্চের সাহায্যে এক প্যান্থারকে গুলি করলাম। বাঘ তার পার্শ্বদেশটা মাচানের দিকে দিয়ে বুক পেট মাটির সঙ্গে লাগিয়ে শুয়ে মাংস খাচ্ছিল, আর আমি তার সম্মুখের পায়ের ঠিক পশ্চাতে লক্ষ্য করে গুলি করেছিলাম। আহত হয়ে বাঘ বনের মধ্যে লাফ দিয়ে অদৃশ্য হলো। নিকটের গ্রামের লোকেরা
জঙ্গলের বাহিরে মাঠে অপেক্ষা করছিল। বন্দুকের শব্দ শুনে মশাল জ্বালিয়ে তারা এসে উপস্থিত হলো। আমার স্থির ধারণা হয়েছিল যে শরীরের যে স্থানে লক্ষ্য করে ফায়ার করেছি তাতে বাঘ বেশিক্ষণ বাঁচতেই পারে না। আমি কিছু সময় অপেক্ষা করে সেই সব লোকদের আমার পিছনে মশাল নিয়ে আসতে বলে টর্চের সাহায্যে বাঘের রক্তের দাগ দেখতে দেখতে আর টর্চের জোর আলোটা অনেকটা আগে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে ফেলতে বনের মধ্যে এগিয়ে গেলাম। সেখানে ঝোপ না থেকে বড় বড় গাছের বন ছিল। গাছগুলোর নিচে অনেক দূর পর্যন্ত আলোতে দেখা যাচ্ছিল। বিশেষত সেই জন্যই এই সাহস করেছিলাম। অল্প দূর গিয়ে বাঘের মৃতদেহ দেখতে পেয়েছিলাম। আমাকে কিন্তু স্বীকার করতেই হবে যে কাজটা ভালো করিনি। এ হতে পারত যে আমার লক্ষ্যের ভিতর ত্রুটি থাকায় বাঘ মরেনি। এই অবস্থায় আমার নিজের যাই হোক, আমার সঙ্গের অতগুলি লোককে বিপন্ন করা আমার উচিত হয়নি। ক্যাম্প আমার দূরে ছিল। সেই রাত্রিতে ক্যাম্পে ফিরে গিয়ে আবার পরদিন এসে বাঘ খোঁজার হাঙ্গামা কে করে, কতকটা এই ভেবে ওই কাজ করেছিলাম আর কি। আর অনুমান করারও কারণ ছিল যে খুব সম্ভব বাঘ মরেছে। অনেক সময় কিন্তু অভিজ্ঞ শিকারীরও ওইরূপ অনুমানে ভুল হয়, এবং তা যখন হয় তখনই অতি ভয়ানক ভয়ানক ব্যাপার ঘটে যায়। এই রকম ঘটনা তোমরা মাঝে মাঝে খবরের কাগজে পড়বে। কিছুদিন আগে এই রকম একটি বড় শোচনীয় ঘটনা ঘটেছিল। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো পড়ে থাকবে। আমি পরলোকগত প্রসিদ্ধ শিকারী ব্যারিস্টার স্বর্গীয় KN চৌধুরীর মৃত্যুর কথা বলছি। তার সঙ্গে আমার সাক্ষাৎ সম্বন্ধে পরিচয় ছিল না, কিন্তু বাঙালিদের মধ্যে তিনি শ্রেষ্ঠ শিকারী ছিলেন বলে আমি চিরকাল তাকে মনে মনে দূর থেকে বড়ই শ্রদ্ধা করতাম। শিকারী মানে হত্যাকারী নয়, যথার্থ শিকারী বলতে যা বুঝায় তিনি তাই ছিলেন। অর্থাৎ তীক্ষ্ণ পর্যবেক্ষণের ক্ষমতা এবং অসাধারণ দক্ষতার সঙ্গে তার বীরের মন এবং কবির অনুভূতি ছিল। যখনই তার লেখা আমার হাতে পড়ত তখনই এ কথা বুঝতে পারতাম। বের শিকারে মাচানে এসে একটা রয়্যাল টাইগারকে গুলি করেন। বাঘটা আহত হয়ে অদৃশ্য হয়। তিনি মাচান থেকে নেমে তাকে অনুসন্ধান করার চেষ্টা করেন। সে নিকটেই গাছের আড়ালে লুকিয়েছিল। তাকে অতর্কিতে আক্রমণ করে তার প্রাণ নাশ করে। তিনি তাকে পুনরায় গুলি করবার অবসর পাননি। যখন খবরের কাগজে এই সংবাদ পড়েছিলাম তখন আমি মনে বড়ই আঘাত পেয়েছিলাম। এই ঘটনা নিয়ে আমার একজন পরিচিত বর্ষিয়ান ভদ্রলোকের সঙ্গে আমার একটু বচসা হয়েছিল। ভদ্রলোকটি 70 বৎসরের বৃদ্ধ এবং জীবনের সব ক্ষেত্রে অতি হিসাবী বলে পরিচিত। যখন খবরের কাগজে ওই সংবাদ প্রচারিত হয়েছিল তখন অপর একজন ভদ্রলোকের বৈঠকখানায় বসে আমাদের কয়েকজনের ভিতর ওই বিষয়ে আলোচনা হচ্ছিল এবং সকলে দুঃখ প্রকাশ করছিলেন। পূর্বোক্ত ভদ্রলোকটিও উপস্থিত ছিলেন। তিনি মন্তব্য প্রকাশ করলেন, বুড়ো হয়েও শিকারের শখ গেল না, শেষটায় বাঘের হাতে প্রাণটা দিল। কেন রে বাপু, কি দরকার ছিল অত শখে? কথাটা আমার অসহ্য হয়েছিল। আমি অল্প বয়সে ইংরেজিতে একটা মজার গল্প পড়েছিলাম, সেটা সেখানে বললাম। দুইটি পরস্পর অপরিচিত ব্যক্তির কোনোখানে দেখা হয়ে তাদের মধ্যে এই কথাবার্তা হচ্ছে। প্রথম ব্যক্তি, তোমার কি করা হয়? দ্বিতীয় ব্যক্তি, আগে আমি নাবিকের কাজ করি। প্রথম, আচ্ছা তোমার ভয় করে না? সমুদ্রে ঝড়ে বা অপর কিছুতে তো সময়ে সময়ে জাহাজের বড় বিপদ হয়। দ্বিতীয়, তা বিপদ হয় বই কি, ভয় করে আর কি করব, ছেলেবেলা থেকে বাবা এই কাজ আমাকে শিখিয়েছিলেন। প্রথম, তোমার বাবাও কি এই কাজ করতেন? তার কিসে মৃত্যু হয়? দ্বিতীয়, বাবাও নাবিকের কাজ করতেন, জাহাজ ডুবে তার মৃত্যু হয়। প্রথম, বলো কি, তবু তুমি এই কাজ করছো? দ্বিতীয়, না করে করি কি, আমরা 3 পুরুষ ধরে যে নাবিকই। প্রথম, তোমার পিতামহের কি করে মৃত্যু হয়? দ্বিতীয়, ওই জাহাজ ডুবেই। প্রথম, কি ভয়ানক, তোমার সাহস তো কম নয়। নাবিক হয়ে তোমার বাপ পিতামহ জলে ডুবে মরেছে, আমি হলে কখনো এ কাজ আর করতাম না। তখন দ্বিতীয় ব্যক্তিটি খানিকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করল, মশাইয়ের কি করা হয়? প্রথম, আমি গায়ের জমিদার, চাষবাসও আছে। দ্বিতীয়, মহাশয়ের পিতা কি করতেন? প্রথম, তিনিও ওই জমিদার ছিলেন,
দ্বিতীয়, কি করে তার মৃত্যু হয়? প্রথম, কেন ভদ্রলোকের মতো নিজের বাড়িতে বিছানায় শুয়ে তার মৃত্যু হয়? দ্বিতীয়, আপনার পিতামহের কি করে মৃত্যু হয়? প্রথম, তোমার বাপ পিতামহের মতো আমার কেউ জলে ডুবে মরেনি। আমার 7 পুরুষের মৃত্যু ভদ্রলোকেরই মতো তাদের নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়ে হয়েছে। দ্বিতীয়, কী সর্বনাশ! তারপরেও আপনার ভদ্রলোক হয়ে নিজের বাড়িতে বিছানায় শুতে সাহস হয়? ধন্য আপনার বুকের পাটা। এই গল্পের পর সেই বৃদ্ধ ভদ্রলোককে বললাম, মশাই, আপনি আমি যেরকম সাবধানী, তাতে ওরকম করে আমাদের বাঘের হাতে মৃত্যু ঘটবে না। সে বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি। তবে মৃত্যুর ভয়ে মরার আগেও দিনে 7 বার করে মৃত্যু আমাদের কেউ ঘোচাতে পারবে না, ভগবান এলেও নয়। আমরা সম্ভবত আমাদের জরা আর রোগজীর্ণ শরীরটাকে নিয়ে কাতরাতে কাতরাতে মাসের পর মাস বিছানায় পড়ে থেকে তবে মরব। তার চেয়ে যদি পুরুষ মানুষের মতো বন্দুক হাতে করে সাক্ষাৎ মৃত্যুর দূতের সঙ্গে লড়তে লড়তে জীবনের শেষ মুহূর্তটা এসেই পড়ে, সেটা যে ওই রকম বিছানায় শুয়ে তিল তিল করে মরার চেয়ে কম বাঞ্ছনীয় না হতে পারে, একথা আপনাকে আমি বুঝাই কি করে?